আমি আর মা ধান ক্ষেতের পাশে কাজ করছিলাম, হঠাৎ আমার মনে হলে কেউ আমাদের দেখছে। আমি ভয় পেয়ে কাজ বন্ধ করে দিলাম। তখন মা কাতর স্বরে আমাকে বলল, বাবা, আমার তো এখনো হয়নি, আমার শেষ কাজটুকু করে দাও, তোমার পায়ে পড়ি। মার এমন কথায় আমার খুব মায়া হলো, তাই আমি পাগলের মতো তাড়াতাড়ি কাজ শেষ করলাম। বন্ধুরা, আজকে তোমাদের বলল আমার মায়ের সাথে ধান খেতে কিভাবে কাজ করলাম সেই সত্য ঘটনা। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি ধরে রাখতে পারবে না। আমার নাম রাসু। আমরা মধ্যপ্রদেশের ইন্দোর এর কাছাকাছি একটি গ্রামে বসবাস করি। আমার বাবা রঘুনাথ অনেক দিন হল বিদেশে গেছেন ভাগ্য পরিবর্তনের আশায়। তিনি আমাদের বলেছিলেন প্রত্যেক বছর 2 মাসের জন্য ছুটি নিয়ে বাড়িতে আসবেন। কিন্তু এখন তিনি আমাদের বলছেন যে আগামী 5 বছরের জন্য বাড়ি ফিরতে পারবেন না। কারণ স্থায়ীভাবে ভিসা পাওয়ার জন্য বিদেশে 5 বছর তাকে টানা থাকতে হবে। এটা আমার এবং আমার মায়ের জন্য একটি মর্মান্তিক খবর ছিল। কারণ এর অর্থ হলো এখনো আরও 4 বছর আমরা বাবার সাথে দেখা করতে পারব না। গল্প শুরু করার আগে আপনাদের আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বয়স 20 বছর। সুগঠিত শরীর, লম্বায় প্রায় 6 ফিট। আমরা মূলত কৃষক করি। খেতে পরিশ্রম আর বাড়িতে গরুর দুগ্ধ সহ ভালো ভালো খাবার খেতে পেয়ে আমাকে প্রায় ষাঁড়ের মতো দেখতে হয়েছে। এখন আমি বিয়ে প্রথম বর্ষে পড়ছি। আসলে আমি খুব ওই রকমের ছেলে, গ্রামের 3-4টি মেয়েকে দিয়েছি। গ্রামে আমাদের বড় চাষ করা জমি আছে। সেই জমিটি গ্রাম থেকে অনেকটাই দূরে। জমিতে আমরা মূলত 2টি চাষ করি, ধান ও আখ। মাঠের এক কোণায় আমাদের গবাদি পশুর চালাও আছে। সেখানে আমি প্রতিদিন কাজের জন্য যাই। আবার অনেক সময় আমার মাও সাহায্য করতে আমার সাথে যায়। এবার আমার মায়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার মায়ের বয়স 42 বছর। আমার মা একটি কৃষক পরিবার থেকে বিলং করে। তাই বাড়িতে এবং মাঠে ঘাটে কঠোর পরিশ্রমের কারণে মায়ের শরীরটি খুব ভালো এবং পাকাপোক্তভাবে গড়ে উঠেছে। আমার মায়ের গায়ের রং একটু গাঢ় ফর্সা। একটু মোটাসোটা হলেও মা যেহেতু 5 ফিট 6 ইঞ্চি, তাই মাকে মোটাসোটা বলে মনে হয় না। আমি কোনোদিনই আমার মায়ের ওই দেখতে পাইনি, তবে সে কি খুব বড় অধিকারী। আমি আগেই বলেছি যে সে একটু গোলগাল প্রকৃতির, মানে মোটাসোটা। সুতরাং মায়ের ওই খুব বড় আকারের। হাঁটার সময় মায়ের শাড়ির মধ্যে ঝাঁকুনি দেই। কি যে দারুণ দৃশ্য, তা বলে বোঝানো যায় না। আমার মা বাড়ির বাইরে ভেতরে সবসময় শাড়ি পরেই থাকেন। গরমকালে তিনি বাড়িতে শাড়ি পরা বাদ দিয়ে শুধুমাত্র 2 জোড়া পরে থাকেন। এর ফলে মায়ের আরও বড় মনে হয়। এবং কাজের সময় মা যখন নিচু হয়ে কাজ করে তখন মায়ের বড় উল্টানো হাড়ির মতো করে বেরিয়ে আসতে চাই। আমার মনে হয় গরমকালে মা নিচে পড়ে না। তাই আমি কোনো বাড়ি আউটলাইন দেখতে পাইনি। বাড়িতে আমি প্রায় লুকিয়ে লুকিয়ে আর চোখে মধ্যে লুকিয়ে থাকা মায়ের দেখতাম। আমি জানি না মা এইসব লুকিয়ে দেখা কাণ্ডগুলো টের পেয়েছে কিনা। কারণ কখনোই আমি মায়ের দিক থেকে এমন কোনো ইঙ্গিত পাইনি যে মা বুঝতে পেরেছে যেই মায়ের তাকে চোখ দিয়ে গিলে খাই। আমার বাবা বাড়ির বাইরে থেকে আমাকে ঘরের মানুষ কি করে তুলেছে। আমার মা আমাকে বাড়ির বলদ বলে খেপাত। যখনই আমি কোনো কাজ করতে চাইতাম না তখনই মা বলতো, তুই তো এখন বাড়ির বলদ, তুই যদি কাজ না করিস তাহলে কে করবে শুনি। তোর বাবার কাজগুলো তো তোকেই এখন করতে হবে, তাই না? যেহেতু আমি নিয়মিত কলেজের বান্ধবীদের দিতাম, বরং এটা বললেও ভুল হবে না যে আমার অনেক বড় এর জন্য বান্ধবীরা আমাকে দিত। তাই আমি কখনই আমার মায়ের সাথে কিছু করার চেষ্টা করিনি। তবে আমি কেবল তার দেখতাম যা বাড়িতে বিনা মূল্যে দেখানো হতো। আমার নিজের মাকে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমি আমার মায়ের ওই জীবন সম্পর্কে কিছুই জানি না। তবে আমার মনে হয়েছিল যে তিনি অবশ্যই তার নিজের রুমে নিচের ইচ্ছা পূরণ করেন। কারণ আমার বাবার বিদেশ যাওয়া প্রায় 1 বছর হতে চলল। আর মা অবশ্যই সত্যিকারের খাবার জন্য ক্ষুধার্ত হয়ে আছে। আর বাবা যে আরও 4 বছর বাড়ি আসবেন না, এই খবরটা ছিল মায়ের জন্য আরও মর্মান্তিক। আর আমার মাও শারীরিকভাবে খুব ফিট এবং সুন্দর মহিলা ছিলেন। তাই আমার জানা ছিল না তিনি কিভাবে তার এই জীবন পরিচালনা করতে সক্ষম হবেন। যেদিন থেকে বাবার বাড়িতে না আসার খবরটা আসে, ঠিক সেই দিন থেকেই আমি খেয়াল করি মা যেন কেমন হতে শুরু করে, অন্যমনস্ক থাকেন। এমন অনেকবার হয়েছে যে তার শোবার ঘর থেকে ওই আওয়াজ শুনতে পেয়েছি। মাকে নিজের ইচ্ছা পূরণ করছেন তা আমি বুঝতে পারতাম। কিন্তু আমার শুধুমাত্র শোনা ছাড়া কিছু করার ছিল না। গরমের দিনগুলিতে খুব গরম পড়ত। তাই বাড়িতে আমি কেবল একটা লুঙ্গি পরতাম। আর মা কেবল জোড়া টুপি পরত।
অনেক সময় আমি লক্ষ্য করেছি মা আমার নিচের দিকে তাকিয়ে থাকেন। অবশ্যই সেই তাকানোটা কোনো ছেলের প্রতি কোনো মায়ের হয় না, সেটা হয় এক পুরুষের ইচ্ছা থেকে বঞ্চিত মহিলার। মাঝে মাঝে মা আমাকে উত্ত্যক্ত করত এই বলে যে, যেহেতু বাবা বাড়িতে নেই তাই বাড়ির পুরুষ বলতে এখন আমি, তাই আমার বাবার মতো বাড়ির লোকের সমস্ত দায়িত্ব পালন করা উচিত। বুঝতে পারতাম যে মা একটি স্পষ্ট বার্তা দিচ্ছেন। তখন আমার ভেতরে এক অজানা শিহরণ খেলে যেত। এমন সময় রসিকতা করে আমিও বলতাম যে সে বাড়ির মহিলা, তাই তারও সমস্ত দায়িত্ব পালন করা উচিত। এই ধরনের কথার উত্তরে মা বলতো, তুই যদি তোর দায়িত্ব পালন করিস তাহলে আমিও আমার দায়িত্ব পালন করতে প্রস্তুত। এইরকম ঠাট্টা তামাশা আমাদের মা ছেলের মধ্যে প্রায় হতো, কিন্তু কখনোই আমরা আমাদের সীমা অতিক্রম করিনি। বাড়ির কাজ করার সময় মা অত্যন্ত ঘেমে যেতেন, ফলে মায়ের সামনের উপর ভাসমান হতো। তখন মায়ের স্পষ্ট বোঝা যেত। যেহেতু মা বাড়িতে কখনোই জোড়াটুপি পারে না, তাই মায়ের আমার চোখে ধরা পড়ত। অনেক সময় আমি যখন মায়ের দিকে কামুক চোখে তাকাতাম, তখন লক্ষ্য করতাম মা আমার দিকে তাকাত। হয়তো মা বুঝতে পারত যে আমি আমার চোখ দিয়ে মাকে গিলে খাচ্ছি, কিন্তু মা কখনোই আমাকে এর জন্য বকা দেয়নি। মা এমন ভাব করত যেন আমি যে মায়ের দিকে তাকিয়ে আছি মা সেটা টের পাইনি। আবার কখনো কখনো আমি যখন সকালে উঠে শিশি করতে যেতাম, তখন আমারটা সোজা হয়ে আকাশের দিয়ে তাকিয়ে থাকত। তখন মাও আমার দিকে তাকাত। আমিও এমন ভাব করতাম যেন আমি লক্ষ্যই করিনি যে মা আমার দিকে তাকিয়ে আছে। আমি আরো বেশি বেশি করে মাকে দেখাতাম। একদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আমরা মা ছেলে মিলে জমিতে গিয়ে ধান লাগিয়ে এসেছিলাম। তারপর জমিতে জল ভরে চার ধরে মাটি দিয়ে বাদ দিয়েছিলাম। মা আমাকে মাঠে গিয়ে দেখে আসতে বলল যে জমিতে জল ঠিকঠাক আছে কিনা এবং জল আটকাবার জন্য যে বাদ দিয়েছিলাম সেগুলো ঠিক আছে নাকি ভেঙে গেছে। কারণ যদি জল বেরিয়ে যায় তাহলে আমাদের আবার নতুন করে জমিগুলোতে ধান লাগাতে হবে এবং এর জন্য অনেক টাকা খরচ হবে। আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না। ভাবলাম কম্পিউটারে ভিডিও দেখে নিচের কাজ করব। তাই আমি মাকে বললাম, আজকে না গেলে হতো না? মা বলল, না, আজকেই যেতে হবে, বলে আমাকে জোর দিতে লাগলো। আমি আবার অনিচ্ছা জানালে মা বলল, একা যেতে না চাইলে চল, আমিও যাচ্ছি তোর সাথে। বাড়ির কাজ কাম তো হয়ে গেছে, নেনে রেডি। কি আর করার, মায়ের উপর জোর করে কোনো লাভ নেই। তার থেকে বড় কথা, আমার মনে আসলো যে মা আর আমি ওই নির্জন মাঠে একা থাকব। অনেকটা সময় ও কাটানো যাবে মার সাথে, আর মায়ের ওই দেখেই দিন পার হয়ে যাবে। কথাগুলো মনে আসতেই মনে মনে খুব আনন্দ পেলাম, কিন্তু মাকে বুঝতে দিলাম না। মুখে এমন একটা ভাব করলাম যে আমার যাওয়ার মন একদমই নেই। আমি বললাম, ঠিক আছে, তুমি যখন বলছোই তবে চলো, বলে আমি একটা লুঙ্গি ও টি শার্ট পরলাম আর মা দেখলাম একটা স্বাভাবিক ঘরোয়া শাড়ি পরেছেন। যেহেতু আমাদের জমি ছিল বাড়ি ও গ্রাম থেকে অনেকটা দূরে, তাই সেখানে পৌঁছতে আমাদের প্রায় আধ ঘন্টা সময় লাগলো। রাস্তায় আমরা মা ছেলে স্বাভাবিক কথাই বলছিলাম। আমরা যখন ধানক্ষেতে পৌঁছলাম তখন আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা ছিল। মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। তবে চিন্তার বিষয় ছিল যে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদের কাছে কোনো ছাতা ছিল না। একমাত্র উপলব্ধ আশ্রয়স্থান ছিল আমাদের গরুর ঘর, কিন্তু সেটাও মাঠের অন্যদিকে অনেকটা দূরে ছিল। আমি মনে মনে এইসব কথাই ভাবছি, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। মা আমাকে বলল, রাসু, তুই ওই দিকটা গিয়ে দেখ বাদ ঠিক আছে কিনা। আমি এই দিকটা দেখছি, বলে মা দেখতে লাগলো ভালো করে। আমিও চলে গেলাম মায়ের বিপরীত দিকে এবং দেখতে লাগলাম। দেখতে দেখতে আমি আর মা দুজনেই ভিজে গেলাম। দেখলাম এক জায়গা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মা আমাকে সেই ভাঙ্গা জায়গাটাতে কাদা মাটি দিতে বলল। আমি সঙ্গে সঙ্গে কিছু কাদা হাতে করে নিয়ে সেখানে দিয়ে দেই, কিন্তু জলের প্রবাহ বেশি থাকায় তা সঙ্গে সঙ্গে ধুয়ে গেল। মা আমাকে জিজ্ঞেস করল, কিরে হয়েছে? আমি বললাম, মা, ধুয়ে গেছে। মা বলল, থাম, আমি আসছি, তুই কিছু কাদা দে আমাকে, বলে মা আমার কাছে আসলো। কিছু কাদা মায়ের হাতে দিলাম। মা সেটা নিয়ে একটু নিচের দিকে ঝুঁকল, তারপর সেই ভাঙ্গা জায়গাতে কাদা ঢুকিয়ে দিচ্ছিল। আমি মায়ের সামনে দাঁড়িয়েছিলাম এবং ভেজা কাদা মাটি মায়ের হাতে ধরিয়ে দিচ্ছিলাম। মা যখন নিচে ঝুলছিল তখন মার উপরি ভাগ থেকে দেখা যাচ্ছিল। যেহেতু মায়ের খুব বড় বড় ছিল তাই নিচে ঝুঁকার সময় মার স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার মনে হলো যে আমি খুব ভাগ্যবান যে কিনা বিনামূল্যে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি।
আমি মাকে কাদা দিচ্ছিলাম আর তার বৃষ্টিতে ভেজা দুটোর দিকে তাকিয়েছিলাম। চারপাশে আমি আর মা ছাড়া কেউ নেই, পুরো ফাঁকা। আমি এতটাই মনোযোগ দিয়ে দেখছিলাম যে মা যে কাদা চাইছিল আমার কানেই আসেনি। মা বলল, কি রে, হা করে কি দেখছিস, কাদা দে। এমনিতেই ভিজে গেছি, ঠান্ডাও লাগছে, দে কাদা দে। আমি তাড়াতাড়ি নিজেকে ঠিক করে মাকে কাদা দেই। মা কি বুঝতে পারল যে আমি মাকে দেখছিলাম? বুঝলেও কিছু বলতে পারেনি, কারণ মা তখন কাদা লাগাতে ব্যস্ত। কাদা নিয়ে মা আবার ভাঙ্গা জায়গাতে কাদা লাগাতে লাগল। কাদা নিয়ে এদিক ওদিক লাগানোর সময় মায়ের সাথে সাথে ওই এদিক ওদিক দুলছিল। এই দৃশ্য দেখে আমার বর হতে শুরু করল। বৃষ্টি খুব জোরে হচ্ছিল এবং আমরা মা ছেলে দুজনেই বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছিলাম। গরুর ঘরটাই একমাত্র আমাদের আশ্রয়ের জায়গা ছিল, কিন্তু সেটাও অনেক দূরে থাকায় আমাদের ভেজা ছাড়া আর কিছু করার ছিল না। বৃষ্টিতে ভিজে মার সব পুরোপুরি লেপ্টে যায়। যেহেতু সেখানে আর কেউ ছিল না, তাই আমি মাকে দেখতে লাগলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম মা আজকে জোড়া টুপি পারছে, কারণ এর ভেতর দিয়ে তার কালো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার নজর মায়ের দিকে গেল। দেখি পিছনে একটা মোটা আস্তরণ পড়েছে, তার মানে আজকে মা ওইটাও পারেছে। এইসব দেখছিলাম, হঠাৎ মা কাছের একটা জায়গাতে চলে যাই। আমিও যাই মার পেছন পেছন। গিয়ে দেখি এই জায়গাটা থেকেও জল বেরোচ্ছে। আমি মায়ের পেছনে গিয়ে দাঁড়াই। মা আমার কাছে কাদা মাটি চাই। আমি মাটি দিয়েই মা আবার আগের মতোই নিচে ঝুঁকে কাদা মাটি দিতে শুরু করে। যেহেতু আমি মায়ের পেছনের দিকে ছিলাম, তাই আমি আমার মায়ের পিছনেটা দেখতে পাচ্ছিলাম। একটা উল্টানো মাটির কলসির মতো দেখাচ্ছে। বেরটাটাও খুব ভালো করে বোঝা যাচ্ছে। আমি একটু ইচ্ছাকৃতভাবে মার ঠিক পেছনে দাঁড়িয়েছিলাম, যাতে আমি তার দর্শন পাই। ওদিকে মা নিজের কাজে ব্যস্ত আর আমি তার সুযোগ নিয়ে মার পিছন চোখ দিয়ে গিলে খাচ্ছি। হঠাৎ করে মা আবার সোজা হয়ে দাঁড়িয়ে আবার আগের জায়গাতে যেতে চাইলে আমার বর হয়ে থাকা তার সাথে স্পর্শ করে। আমি ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম মা হয়তো এই কাজের জন্য আমাকে উদ্দেশ্য করে কিছু বলবে বা বকা দিবে। কিন্তু সে আবার নিচু হয়ে ঝুঁকে আগের মতোই কাজে মন দিল, যেন কিছুই হয়নি। যেহেতু মা চুপ ছিল, তাই এটা আমাকে সাহস দিয়েছিল। এবং আমার বর আবার বর হতে শুরু করল, যেন কাজ করার জন্য ফসফস করতে লাগল। আমি তাকে কাদা দিচ্ছিলাম, আর সে সেই কাদা নিয়ে ভাঙ্গা বেড়ার উপর রাখছিল। আমি ইচ্ছা করে বারবার তার উপর আমার বড় রাখছিলাম, স্পর্শ করছিলাম। কিন্তু মা এমন ব্যবহার করছিল যেন সে বুঝতেই পারেনি যে আমার বড় তার পিছন মারছে। এই পরিস্থিতি ছিল আমার সুবিধার জন্য এবং আমি এটার সর্বাধিক সুবিধা নিচ্ছিলাম। কিছুক্ষণ পরে মাটির বেড়া ঠিক হয়ে যায় এবং জল বের হওয়া ও বন্ধ হলে যায়। তাই মা সোজা হয়ে দাঁড়িয়ে প্রথমেই আমার ওই দিকে তাকালো, যেটা এতক্ষণে আমার ভেতরে তাঁবু সৃষ্টি করেছে। আমাকে কাদায় হাত ধুয়ে আমাদের বাড়িতে ফিরে যেতে বলল। ধানের জমিতে যে জল ছিল সেটা দিয়ে আমি আমার হাত ধুয়ে নেই। আমি ভাবছিলাম যে কিভাবে মার সাথে কাজ করা যায় বা অন্য কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা। তারপর মাও মাঠে হাত ধুয়ে নেই জমিতে থাকা জল থেকে। তারপর বাড়ি ফেরার রাস্তার দিকে ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই যখন সে ঘুরে আমাদের বাড়ির দিকে পা বাড়ায়, তখন সে ধান ক্ষেতের কর্দমাক্ত ও ভেজা মাটির আলের উপর পিছলে পড়ে যায়। মার পিছনটা কাদা মাটিতে বাড়ি খায়। জমিতে আলের উপর দিয়েই মূলত আমাদের হাঁটতে হয়। কিন্তু মা জল আটকাবার জন্য সেই আলে কাদা মাটির জোড়া তালি লাগিয়ে দেয়। ফলে সেটা অত্যন্ত পিচ্ছিল হতে পারে। তাই মা হাঁটতে গিয়ে মা পিছলে পড়ে যায়। মা এমনভাবে পড়ে গেছে যে তার পিছনটা নিচে মাটির সাথে লেপ্টে গেছে। তার শাড়ি এবং নিজেও কাদা দিয়ে পুরোপুরি মেখে যায়। পড়ে যাওয়ার পর আবার ওঠার চেষ্টা করলে সে চিৎকার করে ওঠে। আমি তাকে সাহায্যের জন্য আমার হাতটা মাকে বাড়িয়ে দেই। মা পুরোপুরি জমিতে থাকা জল কাদার মধ্যে শুয়ে পড়ে। সে আমার হাতটা ধরল এবং আমাকে কাছে টানতে টানতে ওঠার চেষ্টা করল। কিন্তু যেহেতু আমার মা খুব মোটা আর ভারী ছিল, তাই যখন সে আমার হাত নিজের দিকে টেনে উঠতে চাইল, তখন সে আমাকে নিয়ে ওই জলকাদার মধ্যে পড়ে যায়। এখন আমরা মা ছেলে দুজনেই কাদায় পড়ে যাই, আর আমাদের জামাকাপড় ভেজা কাদার ভরে যায়। আমি যত তাড়াতাড়ি সম্ভব উঠে দাঁড়ালাম। তারপর মাকে ধরে উপরে টেনে তাকে ওঠানোর চেষ্টা করলাম। মা আমার হাতের স্পর্শ বুঝতে পারল, কিন্তু মুখে কিছুই বলল না। উল্টে নিজের দুটি হাত দিয়ে আমার হাত ধরে উপরে ওঠার চেষ্টা করল। যখন সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন স্বাভাবিকভাবেই সে সামনের দিকে ঝুঁকে পড়েছিল। এবং যখন সে পুরোপুরি উঠে দাঁড়ালো,
আমার হাত তখনও তার তোলা দিয়ে জড়িয়ে ধরার মতো অবস্থায় ছিল। তখন আমার বড় তার পিছনকে স্পর্শ করছিল। আমি ধীরে ধীরে আমার টাকে তার তরমুজের মতো উপর দিতে থাকলাম। এতে তার শাড়ির উপরে থাকা কাদা আমারও লেগে। যেহেতু তার পেছনের সবটুকু কাদায় ভরা ছিল, তাই দাঁড়ানোর ফলে আমার সামনের গোটা শরীর ভেজা কাদায় ভরে যায়। কিন্তু জানি না তখন আমার কি এমন হলো যে আমি আমার হাত দিয়ে মায়ের কাদা মাটি ছাড়িয়ে দিতে লাগলাম। সত্যি আমি চেষ্টা করছিলাম মায়ের শাড়ির উপর থেকে কাদা সরিয়ে দেবার। মা বুঝতে পারল যে আমি তার উপর হাত দিচ্ছি, কিন্তু সে আমাকে থামালো না। আসলে আমার নিজেরও মনে হয়েছিল যে আমি খুব জোরেই আমার মায়ের হাত টেনেছি। এটা মনে আসতেই আমার আরও বেড়ে যায় এবং আমি খুব জোরালো ভাবে দিতে থাকি। আমার এমন মনে হচ্ছিল যে আজ যেন একটা বড় গোল কোনো জিনিসের উপর পড়েছি। আমি তখন গান শূন্য, কিন্তু মায়ের দিক থেকে কোনো বাধা পাচ্ছিলাম না। বিনিময়ে মা তার হাত সামনে থেকে পেছনের দিকে নিয়ে আমার গায়ে লেগে থাকা কাদা ছাড়ানোর চেষ্টা করেন। আস্তে আস্তে নিচে আমার কাছে তার হাত চলে আসে। বড় হয়ে ওই উপর থেকে কাদা পরিষ্কার করতে শুরু করে। আমার বড় হয়ে থাকা সত্ত্বেও মা কিছু মনে করেননি, বরং আমার পরিষ্কার করার অজুহাতে শুরু করে। সত্যিই আমাদের মনে হচ্ছিল আমরা যেন স্বর্গে আছি। ফাঁকা মাঠে আমরা কাদার মধ্যে আমাদের কাজ করছিলাম, কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমরা এই কাজটা বেশিক্ষণ চালিয়ে যেতে পারিনি। আমাদের দুজনেরই কাপড় কাদায় ভরে গেছিল আর বৃষ্টিতেও ভিজে গেছিল। তাই আমি মাকে বলি, মা চলো তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে নিতে হবে, নইলে শরীর খারাপ করবে। মা আমার কাদায় মাখা ও দাঁড়িয়ে থাকা এবং নিজের শাড়ির দিকে তাকিয়ে একই অবস্থা দেখে টিটকারি মেরে বলল, রাসু, তোর অবস্থা দেখতো। তোর কি মনে হয় যে আমরা এই অবস্থায় গ্রামের মধ্য দিয়ে বাড়ি যেতে পারবো? আমাদের দুজনকে দেখে যে কেউ বুঝতে পারবে যে আমরা কাদায় কুস্তি লড়েছি। তারপর আমিও আমাদের অবস্থা দেখে বললাম, মা, কাছেই আমাদের গরুর ঘর আছে। সেখানে চাকরের থাকার জন্য একটি ঘরও আছে। সেই চাকর আমাদের গবাদি পশু দেখাশোনা করার জন্য সেখানে থাকে। কিন্তু আজকাল তো সে আর এখানে থাকে না, তার নিজের গ্রামে গেছে। ভিতরে তো আর কেউ নেই, তাই না? চলো না ওখানেই যাই। সেখানে গরুর খাওয়ার জন্য একটি সিমেন্টযুক্ত জলের ট্যাঙ্কও তো আছে। সেখানে না হয়ে আমরা আমাদের কর্দমাক্ত কাপড় চোপড় ধুয়ে নিব। বৃষ্টি না থাকা অবধি ওখানে থেকেও যেতে পারব। ততক্ষণে আমাদের কাপড় শুকিয়ে যাবে। কি বলো মা, যাবে? মা বলল, কথাটা তুই খারাপ বলিসনি রাসু। বৃষ্টি কখন থামবে তার ঠিক নেই। আর এই অবস্থায় বাড়িও যেতে পারবো না। ওখানে যাওয়াই ঠিক হবে। চল আমরা বরং ওখানেই যাই। আমাদের জামাকাপড়গুলো পরিষ্কার করি, ততক্ষণে বৃষ্টিও থেমে যেতে পারে। চল। আমরা দুজনেই গরুর ঘরের কাছে চাকরের ঘরের দিকে রওনা হলাম। মা আমার সামনে হাঁটছিল আর আমি মার পেছন পেছন হাঁটছিলাম। মা খুব সাবধানে পা ফেলে হাঁটছিল। হাঁটার সময় ভিজে কাপড়ে জড়ানো মা একবার এদিক একবার ওদিক দুলছিল। একটা বয়স আসলে এমন বেশি পছন্দ হয়। মায়ের হাড়ির মতো দেখে বারবার মনে হচ্ছিল কাজ করি। মনে মনে এসব কথা ভাবছি আর হাত দিয়ে আমার নিজে আর মার পেছন পেছন হাঁটছি। এইভাবেই কিছুক্ষণ হাঁটার পর আমরা মা ছেলে ঘরের সামনে এসে দাঁড়ালাম। তারপর তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করলাম। মা আমার পাশেই দাঁড়িয়েছিল। সে চুপচাপ ছিল এবং ভাবছিল কি বলবে আর কি করবে। আমরা দুজনেই যে খুব খুশি ছিলাম তা জানতাম, কিন্তু আমাদের মা ছেলের সম্পর্কটা বাধা সৃষ্টি করছিল। কিছুক্ষণ পর আমি বললাম, মা, তুমি তোমার কাপড় চোপড় ছেড়ে নাও। তারপর সেগুলিকে বালতির জলে ধুয়ে শুকানোর জন্য কর্ডের উপর রেখে দাও। মা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর একটু দ্বিধাবোধ করে আস্তে আস্তে জলের বালতিতে ডুবিয়ে দেয়া। আমিও মার সাথে সাথে আমার লুঙ্গি ও টি শার্ট আর গেঞ্জি খুলে জলে ডুবিয়ে দেই। তারপর মার দিকে দেখি, মা শুধু জোড়াটাপি পারে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আমার ভেতর মস্ত একটা তাঁবুর সৃষ্টি করল এবং আমার বেরিয়ে আসতে চাইছিল। মাও আমার দাঁড়িয়ে থাকা দেখছিল। জিম করা বড়িতে আমাকে ষাঁড় এর মতো দেখছিল। মার চোখে ছিল ইচ্ছা। সে যে আমার মা সেটা তার চাহনি দেখে বোঝা বড় দায়। আমিও তার দেখছিলাম। এই প্রথম আমি আমার মাকে এভাবে দেখলাম। লক্ষ্য করলাম মায়ের উপর কাদা মাটি লেগে আছে। মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। আমি মাকে বললাম, মা, দেখো তোমার উপরে অনেক কাদা লেগে রয়েছে, আর বৃষ্টির জলে দুটোই পুরোপুরি ভিজে গেছে।
তুমি চাইলে ভালো করে ধুয়ে মাটি পরিষ্কার করে কর্ডের উপর শুকুতে দিতে পারো। মা আমার গলার স্বর এবং চোখের মধ্যে ইচ্ছা অনুভব করে বললেন, রাসু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই ভাবলি কি করে যে আমি তোর সামনে আমার সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে থাকব? এটা কখনোই হবে না। আমি বললাম, মা, কি বলছো কি এইসব? আমি তোমার ছেলে। ছোটবেলায় 1000 বার তোমায় দেখেছি। আমি তোমারই তো ছেলে, তোমার থেকেই আমার সৃষ্টি হয়েছে। নিজের ছেলের সামনে তোমার লজ্জা কিসের মা? আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই এখানে, আর এই বৃষ্টির মধ্যে কেউ আসবেও না। তাছাড়া আমাদের চাকরও তো নেই। তাই লজ্জা না করে তোমার ওগুলো পরিষ্কার করে নাও, নইলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। আর হতেও পারে তোমার কাপড় চোপড় ভেজা থেকে যেতে পারে। আমাকে দেখো, আমিও তো সম্পূর্ণ হয়ে আছি। মা কিছুক্ষণ ভাবল, তারপর ইতস্তত করে বলল, রাসু, আমার মনে হয় তোর সামনে আমার সম্পূর্ণ হওয়া খুব অদ্ভুত আর নির্লজ্জের মতো একটা কাজ হবে। তুই আমার ছেলে, তোর সামনে কি করে আমি? আর তাছাড়াও আমি খুব মোটা আর বয়সও বেড়েছে, আমার খুব খারাপ লাগবে বাবা তোর সামনে এমন করতে। আমি জানি আমার ওজন খুব বেড়েছে, তাই আমাকে কুৎসিত আর মোটা লাগে। আমি নিজেই নিজের দিকে তাকিয়ে লজ্জা পাই। আমি কি করে তোর সামনে সম্পূর্ণ হব? এই কথা বলার পর মা চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি পরিবেশটাকে হালকা করার জন্য হাসতে হাসতে বললাম, মা, কি বলছো তুমি? কে বলেছে তুমি মোটা? তুমি খুব ফিট এবং খুব সুন্দর একজন মহিলা। আমার মনে হয় না গ্রামের কেউ তোমার সাথে সৌন্দর্যের কম্পিটিশন দিতে পারবে। এমনকি আমার কলেজের মেয়েরাও তোমার মতো রূপ পাওয়ার জন্য মরিয়া হতে থাকে। এক অজানা ভয় সাড়া দিল মনে। ভাবলাম মার সাথে কখনো এমন কথা বলিনি, আজ বেরিয়ে গেছে মুখ থেকে। মা বকা না দেই, কিন্তু মনে হলো যে মা এই কথাটা কিছু মনে করেনি। উল্টে সে হেসে বলল, রাসু, তুই আমার মন রাখার জন্য এইসব কথা বলছিস আর আমাকে নিয়ে মজা নিচ্ছিস। আমি সব বুঝি। আমি বললাম, না মা, আমি সত্যি বলছি। তুমি আমার চোখে দেখা সব চাইতে সুন্দর নারী। মা বলল, থাক, আর প্রশংসা করতে হবে না। সত্যি বলতে তুইও খুব হ্যান্ডসাম। তোর বাবার মতো হোসেনি তুই। কলেজে কতগুলো মেয়ে বন্ধু বন্ধু আছে তোর? সত্যি করে বল। আমি বললাম, মা, আমি আমার কলেজের একটা মেয়েকেও আমার পছন্দ না। সবগুলো তো পাতলা। যুগ এখন পাল্টে গেছে জানো তো। এখনকার ছেলেরা পাতলা মেয়েদের পছন্দ করে না। এখনকার ছেলেরা পছন্দ করে তোমার মতো নারী। কারণ যখন একটা ছেলে ভালোবেসে একটা মেয়েকে ধরবে, তখন তার যেন এটা না মনে হয় যে সে শুধু হারকে জড়িয়ে আছে। তাই আমি তোমাকে নিয়ে মজা মোটেও করিনি। পরে এইসব নিয়ে কথা হবে। তুমি এখন সম্পূর্ণ হও, বলে একটা হাসি দিলাম তার দিকে তাকিয়ে। মা একটু লাজুকভাবে তার জলে ভর্তি বালতিতে ফেলে দিল। তার বড় আমার সামনে বেরিয়ে আসলো। হঠাৎ আমার মুখ থেকে আপনা আপনি একটা সিটি বেজে উঠল। মা এটা শুনে লজ্জায় মুখ নিচে নামিয়ে নিল। সাথে সাথে আমিও লজ্জা পেলাম। আমি নির্বিকারভাবে বললাম, মা, সিটি মারার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ইচ্ছে করে করিনি। বিশ্বাস করো। তবে এটা প্রমাণিত যে তুমি খুব সুন্দরী। আমি বাজি ধরে বলতে পারি, যদি তুমি আধুনিক পোশাক পরে রাস্তাতে বের হও, তাহলে বুড়ো যুবক সবার মাথা ঘুরে যাবে। মা আমার কথা শুনে একটু লজ্জা পেল। তারপর বলল, রাসু, তুই বলছিস ঠিক আছে, কিন্তু ভুলে যাস না আমি তোর মা। একটা ছেলের কখনোই তার মাকে এইসব কথা বলা ঠিক না। এমনকি নিজের মাকে সিটি মারাটাও উচিত না। তার উত্তরে আমি মাকে বললাম, মা, আমায় ক্ষমা করো। কিন্তু তুমি তো তখন বললে যে বাড়ির লোক আমি। বাবার দায়িত্ব আমাকে দিলে। যদি বাবা তোমাকে এরকম প্রাংশা করত তাহলে কি কিছু বলতে? আমি আমার বাবার সমস্ত দায়িত্ব পালন করব। তুমি শুধু এই অধিকারটা আমাকে দাও। মা একটু লাজুক হয়ে ঠাট্টা করে।